হরর মুভি। নদী যে কতটা ভয়াবহ হতে পারে সেটা আজকের গল্পটা দেখলে আপনি হাড়ে হাড়ে টের পাবেন। বলা হয়ে থাকে আজ থেকে প্রায় 100 বছর আগের সময়টাতে ইউরোপ এবং আমেরিকার কিছু জায়গায় মাটির নিচে বিশাল বিশাল কিছু সুড়ঙ্গ পাওয়া গিয়েছিল, যেখানে কোনো এক সময় বিভিন্ন কালো জাদুর চর্চা করা হতো, পাশাপাশি শয়তানের পূজা করা হতো। কিন্তু আসলে এর পেছনের রহস্যটা কি সেটা এখনো অবধি কেউ জানতে পারেনি। তেমনি আজকের গল্পে এক লোক রাতের গভীরে একটা মৃতদেহ চুরি করতে গিয়ে সেই শয়তানের আস্তানায় পৌঁছে যায়। আর তারপর লোকটার সাথে কি হয়েছিল, সে কি আদৌ ওই জায়গাটা থেকে বের হতে পেরেছিল, সেটা জানতে হলে আপনাকে আজকের গল্পটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। বলছি 2022 সালের নেটফ্লিক্সের একটা অদ্ভুত ওয়েব সিরিজের কথা, যার নাম দি ক্যাবিনেট অফ কিউরিওসিটি। এটা এই সিরিজের দ্বিতীয় এপিসোড, যেখানে একটা শয়তানের সুড়ঙ্গ দেখানো হয়েছে। তাহলে চলুন গল্পটা একদম শুরু থেকে শুরু করা যাক। সময়টা 1920 সাল। লোকটার নাম মেসন। লোকটা কোনো এক সময় শহরের ধনী ব্যক্তিদের খাতায় সবার উপরের দিকেই ছিল, কিন্তু আজ শুধুমাত্র জুয়া খেলার নেশার কারণে তাকে ফকিরের কাতারে নেমে আসতে হয়েছে। কিন্তু তার মাথায় এখনো আছে প্রায় $1 মিলিয়ন ঋণ, যে ঋণ পরিশোধ করতে মেসন এই সকল চুরি চামারি করে থাকে। তবে এর পাশাপাশি সে ওখানকার বড় লোকদের একটা কবরস্থানে প্রায় সময়টাতেই চুরি করতে যেত। তবে ওখানে সে কোনো মৃতদেহ চুরি করতে যেত না, বরং দাফনের সময় মৃতদেহের সাথে সব স্বর্ণালঙ্কার অথবা দামি জিনিসপত্র দেওয়া হতো, সে ওগুলিকেই চুরি করে নিয়ে আসতো। তবে শহরে এরকম চোরদের কাতারে মেসন একা না, তার মতোই আরো কয়েকটা দল আছে যারা এরকম কবর থেকে স্বর্ণালঙ্কার চুরি করে। আজকে রাতে মেসন কবরস্থানে চুরি করতে আসার আগেই দুজন নতুন চোর এতক্ষণ একটা কবর খুঁড়ে ফেলেছে। আর কবরে অল্প বয়স্ক একটা মেয়ের মৃতদেহ ছিল। দেখেই বোঝা যায় মেয়েটা বেশ ধনী পরিবারের মেয়ে। তারা দুজন ওই মৃতদেহ থেকে সমস্ত অলংকার একটা ব্যাগের মধ্যে ভরে ফেলে। আর তখনই সেখানে মেসন চলে আসে আর ওদের দুজনকে নিজের বন্দুক দেখিয়ে ভয় দেখায়। মেসন নিজেকে এই কবরস্থানের কেয়ারটেকার দাবি করে আর বন্দুক দেখিয়ে তাদের থেকে সেই অলংকারের ব্যাগটা নিয়ে ওখান থেকে ওদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। আসলে এই সকল চুরি চামারির ক্ষেত্রে মেসন খুবই দক্ষ একটা মানুষ। ওদের দুজনকে তাড়িয়ে দিয়ে এবার সে নিজেই সেই কবরে নেমে পড়ে আর মৃতদেহের মুখটা খুলে মুখের ভেতরে কিছু একটা খুঁজতে থাকে। আসলে এই মেয়েটার একটা দাঁত স্বর্ণে বাঁধানো ছিল, অর্থাৎ তার দাঁতটাই আসলে স্বর্ণের। তাই মেসন সেটাকেও উঠিয়ে নেয়, কিন্তু কোনো এক সময় অসাবধানতাবশত সেই দাঁতটা তার হাত থেকে ছিটকে সেই কফিনের একটা চিপায় ঢুকে পড়ে। তাই মেসন সেই দাঁতটা বের করার জন্য যখন সেই চিপার মধ্যে নিজের হাত ঢুকায়, তখন খুব বাজে ভাবে কিছু একটা তার হাতে কামড় বসিয়ে দেয়। মেসন দেখতে পায় সেখানে একটা ইঁদুরের বাচ্চা। তাই সে রাগের মাথায় নিজের বন্দুক বের করে ইঁদুরকে গুলি করে, কিন্তু ইঁদুরটা ওই দাঁত নিয়ে পালিয়ে যায়। তাই মেসনের আজকার কিছু করার থাকে না। সে একটু আগে ওই চোর দুটো থেকে যা জোগাড় করেছিল সেগুলো নিয়েই এলাকার এক কালো বাজারে চলে যায়। সেখানে হান্স নামের এক ব্যক্তি তার সকল চুরি করা জিনিসগুলো একটা ভালো দামে কিনে নেয়, কিন্তু এর বিপরীতে হান্স তাকে আজকে কোনো টাকা দেয় না, কারণ সে মেসনের এলাকার এক বড় গ্যাং লিডারের চেলাপেলাদের একজন। আসলে মেসনের যেহেতু জুয়া খেলার একটা ভালো নেশা আছে, তাই আজ থেকে 6 মাস আগে সে তার শহরের ওই গ্যাং লিডারের কাছে প্রায় $1 মিলিয়ন জুয়া খেলে হেরে গিয়েছিল। কিন্তু তখন তার কাছে এই পরিমাণ টাকাও ছিল না যে সে নিজের টাকার ঋণ পরিশোধ করবে, যার কারণে এখন সেই টুকটাক চুরিচামারি করে নিজের ঋণ পরিশোধ করছে। মেসন যখন এগুলো তার হাতে দেয়, তখন সে জিনিসের সমপরিমাণ মূল্য তার ঋণের খাতা থেকে মিটিয়ে দেয়। কিন্তু আজকে যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছে এগুলোর তেমন কোনো বাজার মূল্য নেই, যার কারণে হান্স তাকে দ্বিতীয়বারের মতো হুমকি দেয়, যদি সে 1 সপ্তাহের মধ্যে নিজের ঋণ পরিশোধ করতে না পারে তাহলে একদম তাকে জ্যান্ত মেরে ফেলবে। তাই মেসন এরকম একটা হুমকি পেয়ে শহরের অন্য প্রান্তে এক বন্ধুর সাথে দেখা করতে যায়। মেসন তার বন্ধুর সাথে যেখানে দেখা করতে এসেছে এটা আসলে কোনো সাধারণ ঘর নয়, এটা তৎকালীন ওই সময়ের মৃতদেহ রাখার একটা বিশেষ কক্ষ। এখানে সকল মৃতদেহের সব ধরনের ময়নাতদন্ত অর্থাৎ পোস্টমর্টেম করা হয়। আর মেসনের এই বন্ধু মর্গের হিসাব নিকাশ টুকটাক দেখাশোনার দায়িত্ব পালন করে। মেসন প্রায় সময়টাতেই এখানে তার সাথে দেখা করতে আসে, কারণ তার এই বন্ধুই তাকে ধনী ব্যক্তিদের দাফন কাফনের খোঁজ দিয়ে থাকে। কোন মৃতদেহটা কখন কোথায় কেমন অলংকারের সাথে দাফন করা হবে সেই তথ্যগুলো সে তার কাছ থেকে পেয়ে থাকে। তেমনি আজকে এই মর্গে এক ধনী ব্যক্তির মৃতদেহ এসেছে। মেসন যখন সেখানে তার দাঁত চেক করে দেখে, তখন সে দেখে লোকটার 4-5টা দাঁত স্বর্ণে বাঁধানো আছে, যা দেখে সে নিজের লোভ সামলাতে পারে না।
কিন্তু তার বন্ধু তাকে বারবার নিষেধ করছে যে আজকে এমনটা করা যাবে না, এই মৃতদেহটা আজকেই এখানে এসেছে, এমনকি এই সকল পরীক্ষা নিরীক্ষাও এখনো বাকি আছে, যদি এখনই তারা দাঁত উঠিয়ে নেয় তাহলে বিশাল সমস্যা হয়ে যাবে। বলতে বলতেই ওই মৃত ব্যক্তির বউ মৃতদেহের খোঁজ নিতে আসে। তারা আসার আগেই দুজনে ওখানে লুকিয়ে পড়ে। তারা একটা ফার্নিচারের পেছনে বসে বসে তাদের কথা শুনতে থাকে, যেখানে মহিলাটা বলছে তার হাজবেন্ডের দাফন কাফন খুব ধুমধাম করে করবে, এমনকি তার হাজবেন্ডের মৃতদেহকে নাকি ভরি ভরি স্বর্ণ অলংকার সহকারে দাফন করা হবে। এটা শুনে মেসন খুবই খুশি হয়ে যায়। সে বাইরে গিয়ে আনন্দে নাচতে শুরু করে, কারণ এই চুরিটা করতে পারলে প্রথমত সে নিজের সকল ঋণ পরিশোধ করে ফেলতে পারবে, আর দ্বিতীয়ত বেঁচে যাওয়ার টাকা পয়সা দিয়ে সে সামনের কয়েকটা দিনও চালিয়ে নিতে পারবে। সেদিন সে নিজের বাড়ি গিয়ে শান্তিতে প্ল্যানিং করতে থাকে যে কিভাবে ওই জিনিসগুলো সে চুরি করবে। কিন্তু ঠিক তখন সে খেয়াল করে যে ঘরের ছাদের ভেতর থেকে কিছু একটা বের হয়ে আসছে। সে উঠে দাঁড়িয়ে জিনিসটা খেয়াল করে, সে দেখে জিনিসটা নাড়াচাড়া করছে। সে তখন ওটাকে ধরে বাইরের দিকে টান দেয়, তখনই তার হাতে একটা ইঁদুর চলে আসে। আসলে ওটা একটা ইঁদুরের লেজ ছিল, কিন্তু বলতে বলতেই তখন তার ছাদের বাকি অংশটা ভেঙে অজস্র ইঁদুর একসাথে তার বিছানার উপর তাকে আঁশটে পিষ্টে ধরে। কিন্তু পরে মুহূর্তে দেখা যায় যে তার ছাদ একদমই ভালো আছে, এমনকি তার বিছানাতেও কোনো ইঁদুর নেই। অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল, কিন্তু এই স্বপ্নেরও একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা সামনেই জানতে পারবেন, দেখতে থাকুন। পরদিন একটা চার্চে সেই ধনী ব্যক্তির শেষ কার্যের শেষে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, যেখানে ম্যাসন সেই চার্চের ওই ধনী ব্যক্তির পুরনো এক বন্ধু সেজে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। কিন্তু তার আসল মতলব ছিল এই ধনী ব্যক্তির সব স্বর্ণালঙ্কার সবকিছুই দেখে দেখে রাখা। সেদিন সবকিছুই ঠিকঠাক মতো পালন হয়, আর রাত হয়ে গেলে মেসন সেই জায়গাটায় কবরটা খোদাই করতে শুরু করে। আর এক সময় সে কফিন পর্যন্ত পৌঁছে যায়। মেসন ভেতরে ভেতরে খুব খুশি হয়, কারণ এবার তার সমস্ত ঋণ একবারে পরিশোধ করে ফেলতে পারবে, আর হয়তো সেগুলো বিক্রি করে আরো বাড়তি টাকাও কামাতে পারবে। তো তখনই সে আতঙ্কিত হয়ে ভেতরে ইঁদুরের আওয়াজ শুনতে পায়। সে আগে থেকেই জানতো এই কবরস্থানে ইঁদুরের উপদ্রব একটু বেশি। তাড়াহুড়ো করে সে কফিনের উপরের অংশটা খুলে ফেলে, আর খুলেই দেখে ভেতরের মৃতদেহটা তার জায়গা মতো নেই। ইঁদুরগুলো কফিনের মাথার দিকের একটা ফুটো করে ফেলেছে, আর সেই দিক দিয়ে ওটাকে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু তার এবারে চুরিটা হাতছাড়া করলে হবে না, তাই সে নিজের মধ্যে সাহস জুগিয়ে হাতে নিজের লাইটটা নিয়ে ঢুকে পড়ে সেই সুড়ঙ্গে। আর ইঁদুরগুলো সেই মৃতদেহকে যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই সে হামাগুড়ি দিয়ে সেগুলোর পিছু করতে শুরু করে। একসময় মেসনের হাতে চাপ লেগে এই সুড়ঙ্গের নিচে আরো একটা সুড়ঙ্গের মুখ খুলে যায়। যদি ভুলবশত এটার ভেতরে একবার সে পড়ে যায় তাহলে আর সে বের হতে পারবে না, কিন্তু তবুও সে সামনে এগোতে শুরু করে। আর ইঁদুরগুলো এই মৃতদেহটাকে যেদিকে নিয়ে যাচ্ছে সে সেদিকেই যেতে শুরু করে। এক সময় এভাবে যেতে যেতে একটা বড় গাছের শিকড়ে তার আঁচড় লাগে, যার কারণে তার চোখেও বেশ যন্ত্রণা হতে শুরু করে। সে বিরক্ত হয়ে গাছের শিকড়টা ধরে যখন টান দেয়, ওর উপর থেকে অনেকগুলো পাথরের টুকরো এসে পড়ে, যেগুলো পরে সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার তার জ্ঞান ফিরে আসে। তার ভাগ্য ভালো যে হাতের লাইটটা এখনো জ্বলে আছে, কারণ এই লাইটটা যদি একবার নিভে যায় তাহলে আর এখান থেকে বের হওয়ার রাস্তাটাও একদম চিরতরে মুছে যাবে। সে নিজের মধ্যে সাহস জুগিয়ে আবারও সেই সুড়ঙ্গের ভেতর দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু এবার সে রাস্তা হারিয়ে ফেলেছে। একে তো সে পেছনে যেতে পারবে না, কারণ রাস্তা বন্ধ হয়ে গেছে, আর দ্বিতীয়ত সামনে কোথায় গেলে সে তার গন্তব্যে পৌঁছাবে এটাও সে জানে না। কিন্তু তবুও সেই অলংকারের নেশায় এতটাই বোধ হয়ে আছে যে সেখান থেকে সে কিভাবে বের হবে এই চিন্তাটা তার মাথায় আসে না, বরং সে সামনেই এগিয়ে যেতে শুরু করে। এক সময় সে দেখতে পায় সেই সুড়ঙ্গ থেকে অজস্র ইঁদুর তার দিকেই ধেয়ে আসছে, যা দেখে এবার মেসন পালাতে শুরু করে। কিন্তু এত চাপা সুড়ঙ্গে সে পালাবেই বা কোথায়? তাই এক সময় সেই সবগুলো ইঁদুর একসাথে তাকে পালাক্রমে কামড়াতে শুরু করে। ভাগ্য ভালো যে মেসন নিজের সাথে তার বন্দুকটা নিয়ে এসেছিল। ইঁদুরগুলোর দিকে সে ফায়ার করে, যার কারণে সবগুলো ইঁদুর ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু এরই সাথে যে ফায়ারটা সে করেছে সেটা ইঁদুরের গায়ে না লেগে বরং নিজের পায়ে লেগেছে, যার কারণে সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আর এতে করে ওখানে জেগে ওঠে 1000 বছরের পুরনো একটা দানবীয় মা ইঁদুর। পর মুহূর্তেই সেটা সোজা মেসনের মুখের সামনে চলে আসে, কিন্তু মেসনের কাছে যেহেতু বন্দুক ছিল তাই সুযোগ বোঝে সোজা সে ওই ইঁদুরের মুখের ভেতর গুলি চালিয়ে দেয় আর ওখান থেকে পালাতে শুরু করে। কিন্তু সেই দানবীয় ইঁদুরটা তখনও তার পিছু করছে। এক সময় এভাবেই পালাতে পালাতে আবারও মেসনের ভরের কারণে তার নিচের মাটি সরে যায়, আর সে একটা সুড়ঙ্গের মধ্যে গড়াতে গড়াতে
মাটির আরো অনেক গভীরে চলে যায়, যেখানে সে তার আশেপাশে শুধুমাত্র মৃতদেহের কঙ্কাল খুঁজে পায়, যা দেখে প্রথমে সে খুব ভয় পায়, কিন্তু পর মুহূর্তেই তার ভয় আনন্দে পরিণত হয়, কারণ এগুলো সেই মৃতদেহের কঙ্কাল যেগুলোকে এই কবরস্থানে দাফন করা হতো। আর এগুলোর সাথে যত অলংকার সোনাদানা আসতো সেগুলো সহকারেই ইঁদুরগুলো তাদেরকে খাবারের জন্য নিয়ে আসতো। কিন্তু অলংকারগুলো তো আর ইঁদুর খেতে পারতো না, তাই সেগুলো এখানেই জমতে থাকে। এগুলো দেখে ম্যাসন খুব খুশি হয়ে যায়। এগুলো বিক্রি করলে তার সারা জীবনে আর কখনোই টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। ম্যাসন ওখানে একটা শাহী তলোয়ার খুঁজে পায়, যেটা সম্পূর্ণ সোনা দিয়ে বাঁধানো। আর ওটা নিয়ে যখন সে উঠে দাঁড়ায় তখন সে খেয়াল করে এটা কোনো সাধারণ গুহা নয়, বরং বিভিন্ন কারুকার্যে মোড়ানো একটা জায়গা। কিন্তু একটু ভালো মতো তাকাতেই সে ওখানে একটা বীভৎস মূর্তি দেখতে পায়, যেটাকে দেখি মনে হচ্ছে এখানে 1000 বছর আগে শয়তানের পূজা করা হতো। কিন্তু ম্যাসন এগুলো কোনো তোয়াক্কা করে না, বরং সে আশেপাশে তাকাতেই একটা আধা পচে যাওয়া মৃতদেহের গলার মধ্যে একটা মূল্যবান হার দেখতে পায়, যেটা দেখে সে তার লোভ আর সামনে রাখতে পারে না, ওটাকে খুলে নিতে ধরে। কিন্তু ঠিক তখনই খুলে নেওয়ার সাথে সাথেই সেই আধা পচে যাওয়া দেহটা তার হাত ধরে বসে আর বীভৎস একটা আওয়াজে চিৎকার করতে শুরু করে। ওটা ম্যাসনের উপর ঝাঁপিয়ে পড়ে আর তার কানে কামড় বসিয়ে তার কানটা ছিঁড়ে ফেলে, যেখানে ম্যাসন কোন রকমে নিজেকে ওটার হাত থেকে ছাড়িয়ে সেই সুড়ঙ্গ বেয়ে উপরের দিকে উঠতে থাকে। কিন্তু ভয়ের কারণে তার হাত পা যেন কেমন অসাড় হয়ে যাচ্ছে। ম্যাসন এবার প্রার্থনা করতে শুরু করে যে কোন রকমে এগুলো নিয়ে এখান থেকে বাইরে যেন সে বের হতে পারে, তাহলে এরপর আর সে কখনোই জীবনে চুরি করবে না। এ নাকি তার বাকি জীবনে আর কোনো খারাপ কাজও করবে না। কিন্তু এগুলো আর এখন বলে লাভ কি? এখন সে খুব বাজে ভাবে ফেসে গেছে। একটা সময় সে বুঝতে পারে তার এক পাশে সেই দানবীয় ইঁদুর আর অপর পাশে সেই ভয়ানক পিশাচ। এখন সে কোথায় যাবে সেটাই সে বুঝতে পারে না। তাই এবার ম্যাসন সাহস করে নিজের হাতে তলোয়ারটা নিয়ে ওই দানবীয় ইঁদুরের দিকে এগিয়ে যায়। আর ইঁদুরটা যখন সোজা ম্যাসনের উপর উঠে তাকে কামড় বসাবে, ঠিক তখনই সে বুদ্ধি করে উপরে একটা গাছের শিকড় ধরে টান দেয়, যার কারণে বিশাল বড় একটা পাথর সেই ইঁদুরের উপর এসে পড়ে, যাতে করে ওই দানবীয় ইঁদুরটা ওখানেই মারা যায়। ভাগ্য ভালো, সময় মতো ম্যাসন সেখান থেকে সরে গিয়েছিল, কিন্তু পেছনের রাস্তা আটকে গেলেও নরপিশাচটা এখনো ম্যাসনের পিছু করছে। আসলে এই নরপিশাচটা শুধুমাত্র তার অলংকারটা ফেরত চায়, যেটা ম্যাসন তাকে দিতে রাজি না। মানে একটা মানুষ কত পরিমাণে লোভী হলে এরকমটা করতে পারে। যাই হোক, তখন সে পেছনে তাকিয়ে দেখে যে সেখান থেকে পাথরটা ভেঙে নিচে পড়লো, ওই জায়গায় নতুন একটা সুড়ঙ্গ বের হয়েছে। আর উপরের দিকে তাকিয়ে সে দেখতে পায় সুড়ঙ্গের একদম শেষ প্রান্ত থেকে কোথা থেকে যেন আলো আসছে। সে মনে করে হয়তোবা ওটাই সুড়ঙ্গ থেকে বের হওয়ার রাস্তা। তাই সে আর কোনো কিছু না ভেবেই সেদিক দিয়ে উপরে উঠতে শুরু করে। কিন্তু এই বোকার মনে তো এটা নেই যে চুরি করতে এসেছিল রাতের বেলা, অর্থাৎ বাইরে আলো থাকার এখন কথা না। তাহলে সুড়ঙ্গের মুখ থেকে আলো আসবে কিভাবে? এভাবে আধা ঘন্টা যাবত একটা উপরে ওঠার পরেও দেখতে পায় ওটা পুরো সুড়ঙ্গের মুখ নয়, বরং সেই কবরস্থানের একটা কফিনের নিচের অংশ, যেখানে চকচকা বস্তুর মধ্যে তার নিজের টর্চ লাইটের আলোটাই রিফ্লেক্ট করে আসছিল। অর্থাৎ যে কবর ঘুরে সে ধনীদের স্বর্ণালঙ্কার চুরি করত, অবশেষে তাকে সেই কবরেই জীবন্ত দাফন হতে হলো। পরে মুহূর্তেই অনেকগুলো ইঁদুর এসে ম্যাসনকে একটা মৃতদেহ ভেবে অন্যদের মতোই খেতে চলে আসে। এক সময় ইঁদুরগুলো এই লাইটটাকেও ভেঙে ফেলে। আর হ্যাঁ, এভাবেই তার মৃত্যু হয়। তার ঠিক পরদিন রাতের বেলা আবার দেখানো হয় দুজন চোর আবারও কবরস্থানে চুরি করতে আসে। আর কফিন খুলে তারা দুজন এবার ম্যাসনের মৃতদেহ খুঁজে পায়। কিন্তু তারা ভাবতে থাকে এই লোক এভাবে এখানে কেন? আর ঠিক তখনই ম্যাসনের মৃতদেহটা নড়ে চড়ে ওঠে। তার মুখ থেকে এক এক করে সেই ইঁদুরগুলো বের হয়ে আসতে থাকে, যেগুলো তাকে খেতে এসেছে। আর এখানেই এক লোভী মানুষের শেষ পরিণতি দেখিয়ে আজকের গল্পটা শেষ হয়ে যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে আবার পরের আরেকটা ভিডিওতে। লোভের পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে সেটা আজকের গল্পটা দেখলে আপনি হারে হারে টের পাবেন।